আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয়, কিডনি রিলেটেড কিন্তু। আর এই বিষয়টা সম্পর্কিত কমেন্ট কিন্তু আমার কাছে এসছে, অনেকদিন আগে এসছিল। তো সেক্ষেত্রে আমি ভিডিওটা ঠিকঠাকভাবে আনতে পারিনি, বিশেষভাবে সময় পাইনি। তো ফের নতুন করে কমেন্ট এসছে, তো সেই জন্য আপনাদের কমেন্টের উপর বেস করে কিন্তু এই ভিডিওটা আজকের আমি আপনাদের সামনে নিয়ে আসছি। কমেন্টটাও আপনাদের কাছে শো করিয়ে দিচ্ছি, দেখুন কমেন্টটা দেখলেই বুঝতে পারবেন। তো আজকের বিষয়টা হচ্ছে জিএফআর। দেখবেন লেখা আছে ই স্মল লেটারে জিএফআর। এই জিএফআর এর সঙ্গে কিডনির ঠিক কি রিলেশন? জিএফআর এর বেড়ে যাওয়া কমে যাওয়া, এই দুটোর সঙ্গে কিডনি কতটা ভাবে সামঞ্জস্যপূর্ণ, এই দুটো আমাদের শরীরের জন্য কতটা হার্মফুল মানে ক্ষতিকারক, সেটা সম্পর্কে কিন্তু ডিটেলসে আমি আজকে আলোচনা করব। শুধু আলোচনা করব না, কারণ যদি জিএফআর কমে যায় সেটাকে নর্মালে আনতে গেলে কি কি উপায় অবলম্বন করবেন, আবার উল্টোভাবে কারোর যদি জিএফআর বেড়ে যায় সেক্ষেত্রে সেটাকেও কমিয়ে নর্মালে আনার জন্য কি উপায় অবলম্বন করবেন, সেটার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে ঘরোয়া উপায় বলে দেব। একদম খরচা নেই, একদম স্বল্প খরচের উপায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাটা কিন্তু খুব জরুরি। আর এই জিএফআর বা অনেকে শুধুমাত্র জিএফআর বলা, এই জিএফআর এর পুরো নাম হচ্ছে গ্লোমেরুলার ফিল্টারেশন রেট। এই জিএফআর হচ্ছে কিডনি কতটা সক্রিয়ভাবে আমাদের শরীরে কাজ করছে সেটাকে কিন্তু ইন্ডিকেট করে। আর এই জিএফআর এর পরিমাণ বেড়ে যাওয়া মানে হচ্ছে কিডনি বেশি 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 পরিমাণে কাজ করছে। অনেকেরা ভাবতে পারে তাহলে কিডনি যদি খুব ভালোভাবে বেশি বেশি কাজ করে তাহলে আমাদের শরীর তো খুব ভালো থাকবে। এটা কিন্তু ভুল ধারণা, প্রত্যেকের একটা লিমিটেশন থাকে। তাই জিএফআর বা জিএফআর যাই বলুন সেটা যদি আপনার বেড়ে যায় আর কিডনি যদি অতিরিক্ত পরিমাণে কাজ করতে থাকে সেটা কিন্তু সবসময় ভালো হয় না, কখনো কখনো এটাও আবার আপনাকে খারাপের দিকে নিয়ে চলে যায়। এই জিএফআর এর একটা নর্মাল রেঞ্জ আছে। এই নর্মাল রেঞ্জ হচ্ছে 90 to 120, অর্থাৎ 90 থেকে 120 মিলিলিটার পার মিনিট। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে থাকলে ঠিক আছে, এর থেকে বাড়লে ক্ষতি, কমলে ক্ষতি। এ কিন্তু সেই ডায়াবেটিস, প্রেশার এগুলোর মতোই অনেকটা। প্রেশার যেমন অতিরিক্ত কমে গেলে ক্ষতি, অতিরিক্ত বেড়ে গেলে ক্ষতি, এও ঠিক অনেকটা সেই রকমই কিন্তু। এখন এই যে রেঞ্জ বললাম, এই রেঞ্জের থেকে জিএফআরটা যদি কমে যায় তাহলে কি সমস্যা হবে? তাহলে প্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার কিডনির কার্যকারিতা কিন্তু ধীরে 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 কমে আসছে, অর্থাৎ কিডনি দুর্বল হয়ে পড়ছে। কিডনি যে অ্যাক্টিভ কাজ করে সেটা কিন্তু আর সে করতে পারছে না, তার সে ক্ষমতাটা আস্তে 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 হারাচ্ছে। এটাকে কিন্তু ইন্ডিকেট করে। এর পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় টক্সিন জমতে থাকে, আর টক্সিন জমলে কি হয়, সেই জায়গায় কিন্তু ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর কি হয় না, শরীরের মধ্যে এই জিএফআর কমে গেলে ইউরিয়ার ক্রিয়েটিনিনের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। জিএফআর কমা মানে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন শরীরে অতিরিক্ত মাত্রায় জমতে থাকবে। জমতে থাকা মানে কি, আমরা যদি ব্লাড রিপোর্ট করি সেক্ষেত্রে ক্রিয়েটিনিন হাই পাবো, ইউরিয়াও বেড়ে গেছে সেটা বুঝবো। পা এবং শরীর এই দুটো কিন্তু ফুলে যাবে। তার সঙ্গে কি থাকবে, তার সঙ্গে একটা বমি বমি ভাব থাকবে, খাওয়া কমে যাবে, ক্ষুধা মন্দা দেখা দেবে। এর পাশাপাশি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসারে কিন্তু ভুগবে। আর অ্যানিমিয়া থাকবে, অর্থাৎ শরীরে রক্তের পরিমাণ কমে যাবে। ওই জন্য দেখবেন কিডনি রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে একটা লক্ষণ খুব বেশি চোখে পড়ে, সেটা হচ্ছে অ্যানিমিক। শরীরে রক্ত নেই, হয় রক্ত দিতে হচ্ছে, না হলে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে শরীরে রক্ত তৈরি করতে হচ্ছে। এটা যারা কিডনি পেশেন্ট তারা এটা খুব ভালো করে জানবে বা বুঝবে। এখন এই যে সিমটমসগুলোর কথা আমি বললাম, এই সিমটমসগুলো যদি আপনার দীর্ঘদিন চলতে থাকে তাহলে ক্রিয়েটিনিনের পরিমাণ হু হু করে বাড়তে থাকবে। তার পাশাপাশি সামঞ্জস্য মিলিয়ে কি হবে না, ইউরিয়াও বাড়তে থাকবে। আর যার ফলে আপনি কি হবেন না, সিকেডি পেশেন্ট হয়ে যাবেন, ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট আপনি হয়ে যাবেন কিন্তু। আর এই ক্রিয়েটিনিন যদি হু করে বাড়তে থাকে একটা সময় কিন্তু ডায়ালিসিস আপনার করতেই হবে। তাই জিএফআরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন প্রশ্ন হতে পারে যে জিএফআর এর রেঞ্জ কত হলে কিডনির ডিজিজ কন্ডিশন বা কিডনির কন্ডিশন কতটা ভালো হয় সেটা কিভাবে বুঝবো, সেটাও বলে দিচ্ছি।
কারোর যদি জিএফআর অ্যাপ্রক্স 60 to 89 মধ্যে আসে, মানে 60 থেকে 89, এই রেঞ্জের মধ্যে যদি কারো জিএফআর আসে, সেক্ষেত্রে বুঝবেন যে কিডনির কার্যকারিতা সামান্য কমেছে। একটু ঘরোয়া উপায় বা একটু ট্রিটমেন্ট যদি আপনারা নেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি নর্মালে চলে আসবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর কারোর যদি জিএফআর 30 থেকে 59, 30 to 59 মধ্যে যদি আসে, সেক্ষেত্রে কিন্তু কিডনির বেশ ভালোই সমস্যা, মোটামুটি মিডিয়াম একটা কিডনির সমস্যা তৈরি হতে শুরু হয়ে গেছে। তাই তড়িঘড়ি অ্যালার্ট হতে হবে, মেডিসিনাল সাপোর্ট নিতে হবে, উপায় অবলম্বন করতে সব কিছু একসঙ্গে পালন করতে হবে। আর কারোর যদি 15 to 29, অর্থাৎ 15 থেকে যদি 29 মধ্যে যদি জিএফআর আসে, সেক্ষেত্রে কিন্তু গুরুতর কিডনি সমস্যা হবে। আর কোনো রাস্তা নেই, ইমিডিয়েট যে কোনো না যে কোনো শরণাপন্ন হতে হবে, যেভাবে ডাক্তার বলবে সেভাবে হতে হবে। হয় ডায়ালিসিস করতে হবে, ডায়ালিসিস বা অন্য কোনো পন্থা যাই বলুন না সেটা অবলম্বন করতে হবে। আর কারোর যদি বিলো 15, অর্থাৎ 15 নিচে নেমে যায়, তাহলে কিন্তু তার কিডনি ফেলিওর কনফার্ম। কিডনি ফেলিওর থেকে কেউ রোধ করতে পারবে না। যত ইমিডিয়েট, যত দ্রুত সম্ভব হসপিটালাইজড করতেই হবে। এই হচ্ছে জিএফআর এর একটা মেনটেনেন্স রেঞ্জ। এবার চলে আসছি জিএফআর এর পরিমাণ যদি নর্মাল যে রেঞ্জ আমি বলেছিলাম 90 to 120, এর থেকে যদি বেড়ে যায়, তাহলে কি হবে? অনেকে ভাবতে পারে জিএফআর বেড়ে গেছে মানে কিডনি ভালোভাবে কাজ করছে, বেশি বেশি কাজ করছে, শরীর থেকে বেশি বেশি টক্সিন বেরিয়ে যাচ্ছে, এটা ভালো জিনিস। কিন্তু সবসময় এটা ভালো হয় না। 120 থেকে সামান্য বেড়েছে, ঠিক আছে, তবু ধরে নেওয়া যায়। কিন্তু অতিরিক্ত যখন বেড়ে যাবে, তখন বুঝতে হবে কিডনির উপর লোড অতিরিক্ত পড়ছে। আর অতিরিক্ত লোড পড়া মানে যে কোনো মুহূর্তে কিন্তু সে ফেলিওর হওয়ার সম্ভাবনা। তাই সবসময় যে ভালো হবে এমনটা ভাবা কিন্তু উচিত নয়। আর এখন প্রশ্ন হচ্ছে, এই যে জিএফআর এর পরিমাণটা নর্মাল রেঞ্জের থেকে বাড়ে কখন? এই জিএফআর এর পরিমাণটা নর্মাল রেঞ্জের থেকে বাড়ে তখনই যখন কিডনি হাইপার ফিল্টারেশন করে, মানে কিডনি অতিরিক্ত পরিমাণের ফিল্টারিং কাজ করতে হচ্ছে শরীরে, তখন হতে পারে। বা ডায়াবেটিস রুগীদের কাদের, যারা সুস্থ আছে কিন্তু হঠাৎ করে তাদের ডায়াবেটিস, মানে সুগার লেভেলটা বেড়ে গেছে, তারা হঠাৎ করে ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে, মানে আজকে সুস্থ ছিল বা দুদিন আগে সুস্থ ছিল, এক সপ্তাহের মধ্যে তারা ডায়াবেটিস আক্রান্ত হল, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিএফআরটা হঠাৎ করে বেড়ে যায়। এর পাশাপাশি যারা অতিরিক্ত মোটা, অতিরিক্ত ওবেস, তাদের কিন্তু জিএফআর অতিরিক্ত বেড়ে যায়, কিডনির উপর প্রেশার পড়ে। আর কি না, যারা হাই প্রোটিন ডায়েট করে, সবসময়ের জন্য হাই প্রোটিন ডায়েট করে, তাদের কিন্তু জিএফআর বাড়ে। আর এই জিএফআর বাড়ার দীর্ঘদিন যদি চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু কিডনি ফেলিওর হবেই, স্বাভাবিক। একটা লোড যদি বেশি দীর্ঘদিন ধরে পড়তে থাকে, সেক্ষেত্রে তো ফেলিওর হওয়াটা স্বাভাবিক। এবার চলে আসি কিছু ঘরোয়া উপায়, যে ক্ষেত্রে এই ঘরোয়া উপায় কিন্তু আমি দুরকম ভাবে বলবো। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, যাদের জিএফআর কমে গেছে, নর্মাল রেঞ্জ বললাম, নর্মাল রেঞ্জের থেকে অনেকটা কমে গেছে, তারা কিভাবে জিএফআর কে বাড়িয়ে নর্মাল রেঞ্জে আনবে, সেই ঘরোয়া উপায়গুলো কিন্তু। তারপরে বলবো ঠিকের বিপরীতে, যাদের জিএফআরটা বেড়ে গেছে, তারা সেটাকে কমিয়ে কিভাবে নর্মাল রেঞ্জে আনবেন সেটা। তবে এই প্রসঙ্গে আরো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে জিএফআর সম্পর্কিত যে তত্ত্ব আমি দিচ্ছি, কারণ যদি জিএফআর এর প্রবলেম থেকে থাকে, যে তত্ত্বগুলো দিচ্ছি, সেই তত্ত্ব বা সেই সিমটমসগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পেয়ে থাকে, রিপোর্ট করিয়ে যদি দেখেন জিএফআর বেড়েছে বা কমেছে, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের জন্য চাইলে যোগাযোগ করতে পারে। ভিডিওতে অলরেডি নাম্বার শো করিয়ে দেওয়া হয়ে গেছে, সেখান থেকে যে কোনোভাবে হোয়াটসঅ্যাপ, ফোন, যে কোনোভাবে যোগাযোগ করতে পারে। তো যাই হোক, প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণের কিন্তু জল খেতে হবে। এই পর্যাপ্ত পরিমাণে জল খেলে কি হবে না, অনেক সময় এটা হয়, অনেক সময় শরীরের ডিহাইড্রেশন হয়ে যায়, মানে জলের পরিমাণ কমে যায়, জলের ঘাটতি দেখা যায়। আর এর ফলে কি হয় না, কিডনির মধ্যে রক্তের যে ফ্লো বা প্রবাহ সেটা কমে যায়। আর রক্ত প্রবাহ কমে গেলে অনেক সময় দেখা যায় জিএফআরটা কম আসে। তবে তার মানে এমন নয় জিএফআর অতিরিক্ত কম এসছে সেক্ষেত্রে আপনি এই উপায় অবলম্বন করবেন, সেক্ষেত্রে কিন্তু অন্য উপায় অবলম্বন করতে হবে, প্লাস মেডিসিনাল সাপোর্ট নিতে হবে। এটা হচ্ছে সামান্য যদি কম থাকে, সেক্ষেত্রে এই উপায়টা অবলম্বন করবেন। এখন অনেকে প্রশ্ন আসতে পারে, দিনে আমি কতটা জল খাবো? সেক্ষেত্রে বেশি না, 2 থেকে 2.5 লিটার জল খান। আর জল খাওয়ার নিয়ম এর আগে বহু ভিডিওতে বলে দিয়েছি, কিভাবে খাবেন কিডনি রোগীরা, সেই ভিডিও থেকে জানতে পেরে যাবেন। তবে
হার্ট যদি ভালো থাকে বা ক্রনিক কিডনি ফেলিওর ডিজিজে যদি আপনারা না ভুগে থাকেন, তবেই কিন্তু 2 থেকে 2.5 লিটার জল খেতে পারবে। কারণ অনেকে আছে কমেন্ট করতে পারে, আমার কিডনির এই রকম সমস্যা, অন্য ডাক্তারও বলেছে জল কম খেতে, আপনি এরকম ভিডিওতে বলছেন, তাহলে কোনটা মানবো, এরকম কমেন্ট আসে। তাই ভিডিওটাতে ডিটেলস আমি বলে দিচ্ছি কারা খেতে পারবে আর কারা পারবে না। তাই দয়া করে এসব কমেন্ট করবেন। এর পাশাপাশি আরো একটা ছোট্ট ক্লু বলে দিই, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস যদি হালকা গরম জল খেতে পারেন, সেক্ষেত্রে কি হবে জানেন, রেনাল যে সার্কুলেশন, সেই সার্কুলেশনটা কিন্তু সবসময়ের জন্য নর্মাল থেকে যাবে। তাই এটা এর সঙ্গে সঙ্গে পালন করার চেষ্টা করবেন। তাহলে খুব কি এমন ব্যাপার, সামান্য হালকা গরম জল সকালবেলা 1 গ্লাস খাওয়া, বিশেষ কোনো খাটুনির কোনো উপায় নয়, কোনো পন্থা নয়, সেক্ষেত্রে কিন্তু কিডনি সার্কুলেশন খুব ভালো থাকে। নেক্সট যে বীজের কথা বলবো সেটা হচ্ছে ধনে বীজ। রান্নার ক্ষেত্রে ইউজ করা হয় ধনে, জিরা, এগুলো। আমি জিরার কথা কিন্তু বলছি না, শুধুমাত্র ধনে বীজ। এটাকে কিন্তু ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে সেটা বলছি। এই ধনে বীজ কিন্তু একে অনেকে প্রাকৃতিক মাইল্ড ডাইউরেটিক্স হিসাবে কিন্তু বিবেচিত করে, সেই জন্য এটাকে ব্যবহার করতে পারে। আর এটা কিভাবে ব্যবহার করবেন, একদম সহজ পন্থা, সেটা হচ্ছে 1 গ্লাস জলে 1 টেবিল চামচ পরিমাণে ধনে দিয়ে দিন, দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিন সারা রাত। পরের দিন সকালবেলা উঠে ছেঁকে জলটাকে শুধু খেয়ে নিন। এক্ষেত্রে কিন্তু আপনার জিএফআর যদি কমে যায়, সেটাকে বাড়িয়ে নর্মালে আনতে সাহায্য করবে। আর এটি কদিন খেতে পারবেন না, এটি সপ্তাহে 3 থেকে 4 দিন খেতে পারবেন। 3 থেকে 4 দিন খাওয়াটা কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি খেতে হবে না। নেক্সট হচ্ছে অতিরিক্ত লবণ খাবেন না। আর অনেকে ব্যথা যন্ত্রণার জন্য পেনকিলার জাতীয় মেডিসিন খায়, এটা কিন্তু খাবেন না। আর যদি একান্ত খেতেই হয়, সেক্ষেত্রে নিজেরা দোকান থেকে কিনে খাবেন না। যদি কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করে, সেক্ষেত্রে খেতে পারেন, কারণ ডাক্তারবাবু সমস্তটা বিবেচনা করেই তারপরে দেয়। নিজে থেকে কিনে হঠাৎ খেতে যাবেন না। তো এই তো 2-3টে পন্থা বললাম, আরো আছে। নেক্সট অন্য কোনো ভিডিওতে বাকিগুলো নিয়ে আসবো। এবার চলে আসি যাদের জিএফআর বেড়ে গেছে। এটা তো কমে যাদের গেছে তাদের বাড়ানোর উপায় বললাম, কিন্তু যাদের অলরেডি বেড়ে আছে তারা কমিয়ে নর্মালে আনবে কোন উপায়, সেটা এবারে আসুন জেনে নেওয়া যাক। তো প্রথম যেটা অবলম্বন করতে হবে জিএফআর কমানোর জন্য, সেটা হচ্ছে অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খাওয়াকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার যদি আপনি খেয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে আপনার কিডনির জিএফআরটা কিন্তু বেড়ে যেতে পারে। তাই প্রোটিন জাতীয় খাওয়াটাকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে। তাই কি করতে হবে না, খুব বেশি পরিমাণের মাছ, মাংস, ডিম, রেড মিট, এই সমস্ত জিনিস কিন্তু খাওয়া যাবে না, খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। একটা সুষম ডায়েটের মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে, তাহলে আস্তে 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 আবার কমে নর্মালে চলে আসবে। এর পাশাপাশি কি করতে হবে না, শুরুতেই বলে দিয়েছি ওবেসিটির কথা। তাই ওজনকে কিন্তু আস্তে 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 কন্ট্রোলে আনতে হবে। আর ওজনকে যত দ্রুত কন্ট্রোলে আনতে পারবেন, তত জিএফআর আস্তে 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 নেমে যাবে। আর এই ওজন কন্ট্রোলে আনার জন্য যাই এক্সারসাইজ করুন না কেন, সেক্ষেত্রে 3টে জিনিস আপনাদেরকে মানতে হবে। ফার্স্ট হচ্ছে আধা ঘন্টা করে হাঁটতে হবে, 2 হচ্ছে আধা ঘন্টা সাইক্লিং করতে হবে, আর 3 নম্বর হচ্ছে আধা ঘন্টা সাঁতার কাটতে হবে। এই 3টে কাজ কিন্তু করতেই হবে, যারা ওবেসিটি আছে তাদের করতেই হবে। তাহলে দেখবেন জিএফআরটা আস্তে 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 কমে নর্মালে চলে আসছে। এর পাশাপাশি কি করবেন না, চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া কিন্তু কমাতে হবে। তো এই তো মোটামুটি আজকের আমি ছোট করে জিএফআর সম্পর্কে আলোচনা করলাম। আরো উপায় আছে, কিন্তু একটা ভিডিওতে যদি সব বলি, ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে আপনার শুনতে বোরিং ফিল করবে। তাই আবারও কমেন্ট করবেন, আবার অন্য কোনো ভিডিওতে আরো নতুন নতুন যে উপায়গুলো রয়েছে সমস্তটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।